জাঙ্কুক হতভম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছির কামড়ে ফুলে লাল হয়ে থাকা তের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তবে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল তের রাগ মেটানোর মূল কারণ। তাকে মৌমাছিরা কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসের মতো খামচি দিয়েছে। ভাগ্যিস বলেনি। জাঙ্কুক ভাই, আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে, এখন আমি আপনাকে কামড়াবো। নিন, এবার ঘুরে দাঁড়ান দেখি, গুনে গুনে সবকটা কামড় শোধ করি। এই কথা ভেবে জাঙ্কুক গলা খাকারিতে চালাকার যথাস্থানে রেখে দিল। যা পানিশমেন্ট পাওয়ার পেয়েছে, বাড়তি কিছু করলে ওভারডোজ হয়ে যাবে, তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তে তখন অভিযোগ করে যাচ্ছে, কেন হলো, কিভাবে কি করলো সেই সবই বলছে। জাঙ্কুক তার কথা শুনলো কিনা বোঝা গেল না, তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যান্টিসেপ্টিক লাগিয়ে নিয়ে। উক্ত কথা বলে ভেজা তোয়ালে মেলে দিতে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার পুরুষালী শরীর। শিরশিরিয়ে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়লো। বুক ভরে শ্বাস নিল। ভোরে বৃষ্টি নামবে বোধ হয়, আকাশ মেঘলা হয়ে আছে, চাঁদ তারকার দেখা নেই। সে ট্রাউজারের পকেটে এক হাত গুজে কিছু ভাবলো। একবার রুমের মধ্যে উঁকি মেরে দেখলো যে ড্রয়ার খুলে অ্যান্টিসেপ্টিক নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপ্টিক লাগাচ্ছে। সে আর তাকালো না, তাকানোর প্রয়োজনও বোধ করলো না। কল্টর জিনিসটাকে লাল কার্ড দেখাতে বরাবরই পারদর্শী সে, যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল। এত সোজা না সামান্য কিছুতে নিজের আত্মসংযোগ পায়ে পিষে ফেলা, আবেগের বশে ভুল করে বসা। বলা বাহুল্য, রিসার্চের ক্ষেত্রে অন্য নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছুই জানতে হয়েছে, পড়তে হয়েছে, এমনকি নোট করতে হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতেই হয়। একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয়। মোট কথা, সে ভালো করে জানাতে চঞ্চল, অশান্ত, মাথা মোটা, কোনো কিছু ভেবে করে না। একবারও ভাবে না বোকামির কাজ কিরূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিনই বোকামি করে ফোন তার ক্যামেজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে এমনটা করতো না, বরং 10 বার ভাবতো। সেদিনের মতো আজকেও আচমকা তার ক্যামেজের চেন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবারও ভাবেনি যে সে আগে ছোটতে আর নেই, এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে, শরীরে পরিবর্তন ধরা দিয়েছে। এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলে তো, এসব আবার সুগার কাছে করে না। সে সুগার কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখে বোম পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে। অথচ সে এত মারে বকে, তবুও তার কাছে উদ্ভট কর্মকাণ্ড করে। যদি এসবে অভ্যাস হয়ে গেছে আজকাল, এই জন্যই বোধহয় অন্তরের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হয়নি, হচ্ছে না, বরং স্বাভাবিক, সব স্বাভাবিক। এর কারণ হতে পারে কঠোর আত্মসংযম। তবে একদিন নির্দিষ্ট কারো প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে, বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে। এতটাই উন্মাদ হবে যা কেবল সেই নারী তার উন্মাদনায় মাতাল হবে, কাতর হবে, ছটপটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুড়বে। এদিকেতে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ক্যামেজের চেন আটকে নিল। বিকাল থেকে যা ঘটেছে এসবের মূল হতো ওই জাঙ্কুক। সে মূল অপরাধী, যার প্রমাণ রয়েছে তার গায়েও। এত কিছুর পরে একটা সরি বললো না, কেন বললো না? বলতেই হবে। সে ভুল করলে তাকে ছাড়ে না, বরং চালা কাটে মেরে আত্মরা করে দেয়। আজ সে ভুল করেছে, অর্থাৎ তাকে সরি বলতেই হবে। না বললে আগামীকাল এমন কিছু ঘটাবে তার জন্য এই বিশুদ্ধ পুরুষে দায়ী থাকবে। এসব ভেবে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বেলকুনিতে। বেলকুনির লাইট অব্দি জ্বালানি পাষাণ মানব। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কোন রাজ্যে রাজ্যপাট চালাচ্ছে কে জানে। তার উপস্থিতি টের পেয়েও তাকালো না জাঙ্কুক। পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, তবে তো একটু পরপর ঘাড় ঘুরিয়ে তাকালো, গা ঘেঁষে দাঁড়ালো। ঘুটঘুটে অন্ধকার চারিদিক, গাছগুলোকে দেখে দানবের মতো লাগছে, যেন এই বুঝে মাথা তুলে হাউমাউ করে তেড়ে ফুরে আসবে। আশেপাশের কোথাও একটা পেঁচা ডাকছে, কি অদ্ভুত স্বর। সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, বাতাসের গতি বাড়লো, ঝড় উঠছে। চোখের পলকে বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়লো মাটির বুকে। শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক, ছড়ালো সুধা মাটির গন্ধ। তা আশেপাশে গাছ গছালের দিকে তাকালো না, বরং একটু সরে গেল। ভয়ের মুখ চুপসে গেছে। কখন না জানি তেনাদের চোখে চোখ পড়ে যায়। আচ্ছা, যদি সত্যি সত্যি চোখে চোখ পড়ে যায় তাহলে কি করা উচিত? লাজুক মুখে হাসা উচিত, নাকি ভয়ে অজ্ঞান হওয়া উচিত? কি করবে সে? কোনটা করলে ভালো হবে? এসব ভেবে পরক্ষণেই ভাবলো, আরে ধুর, পাশে জাঙ্কুক ভাইয়ের মতো একটা সারমার্কা ভূত থাকতে এত ভয় কিসের? এই কথা ভেবে মুখ টিপে হাসলো। তারপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুটে মন ভালো হয়ে গেল। ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা। মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি করে ডাকলো, জাঙ্কুক ভাই, যা করতে বলেছি করে বিদায় হ। কর্কশ কণ্ঠের কথাটা বলতে দেখে তের মুখের হাসি নিভে গেল। মলিন মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে। সবসময় খ্যাক খ্যাক করে কেন? একটু ভালো করে বললে কি হয়? ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে, ঝকঝকে আলোয় ভরে গেছে জাঙ্কুকের রুম। তাই সে বলল,
রুমে চলুন। রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে? বড় আব্বুকে বলে দেব কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমিও বলবো যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস। কই যখন তখন আসি, এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছির কামড় খেতে হয়েছে। যা করেছেন তা দেখবেন না। আমি করেছি? আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি? কথা বাড়াস না, রুমে যা। রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে? এই কথা বলে সে নিজে খিলখিল করে হেসে হাতের পাড়ি ছুঁলো জাঙ্কুকের দিকে। এবার জাঙ্কুকের মেজাজ বিগড়ে গেল। সে শক্ত হাতেতে লম্বা বেনুনি হাতে পেঁচিয়ে টান দিতেই ব্যথাতে শব্দ করে উঠলো। চুল ছাড়াতে মোছামুছি করতে লাগলো। তখন জাঙ্কুক হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল, এত জ্বালাস কেন আমাকে? কি সব পাস আমাকে জ্বালিয়ে? উফ, লাগছে জাঙ্কুক ভাই, ছাড়ুন। আর জ্বালাবি? জ্বালাবো। এই কথা শুনে হাতের মুঠ আরো একটু শক্ত করতেই তেও মাগো করে কেঁদে উঠলো। আর জ্বালাবে না বলে কথা দিল। তখন জাঙ্কুক চুল ছাড়লো, ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল। তে একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলো। পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজালো। সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করেছে, সুগন্ধ শুকছে। সবকটা মিলিয়ে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে। এসব করতে করতেই হঠাৎ স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথা। বিড়বিড় করে একবার আওড়ে নিল, কাউকে জীবন্ত লাশ বানাতে চাও তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সে মরবে না, তবে ভালো থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। মনে মনে এই কথা আউড়ে সে উকি মেরে দেখলো জাঙ্কুককে। দুই পকেটে হাত গুজে এখনো ওভাবে দাঁড়িয়ে আছে। অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝলো না সে। তার জানা মতে এতটা বৃষ্টিপ্রেমী না জাঙ্কুক ভাই, তবে এই নিয়ে আর ঘাটাঘাটি করলো না, শুধু চেঁচিয়ে বলল, আরেকটা ট্রলি কোথায়? কই খুঁজে পাচ্ছি না তো জাঙ্কুক ভাই। জাঙ্কুক এসে ট্রলি বের করে বিছানায় আছড়া হয়ে বসলো। ফোন স্ক্রল করতে লাগলো। এদিকে তে কার্পেটের উপরে বসে পড়লো। ট্রলি চেন খুলে দেখলো কি কি এনেছে। তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখে পড়লো। আরো দুটো খোসা ছাড়িয়ে পাশে রাখলো। তারপর খচমচ করে চিবাতে চিবাতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝলো ওদের তিন বোনের জন্য এত চমৎকার স্মার্ট ওয়াচ। তবে তিনটের মধ্যে কোনটা নিবে বুঝে উঠতে পারলো না। তাই তিনটেই জাঙ্কুকের সামনে নিয়ে গেল। একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো, আমার কোনটা জাঙ্কুক ভাই? একটাও না। তিনটের মধ্যে দুটো আয়ু এবং জিমিনের, আর একটা লিসা। লিসা কি আপনার বোন লাগে? আমি বলেছি সে আমার বোন। বোন না তো একই রকম ওয়াচ নিলেন কেন? এর কৈফিয়ত তোকে দিতে হবে। তোর জানা নিয়ে বিদায় হ। এই কথা শোনা মাত্রই তের হাসি মিলিয়ে গেল। অন্ধকার নেমে এলো স্নিগ্ধ মুখ জুড়ে। তিনটে ঘড়ির দিকে একবার তাকিয়ে ফিরে গেল ট্রলির কাছে। ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেন আটকে উঠে দাঁড়ালো। খোসা ছড়ানো চকলেটটা ছুঁড়ে মারলো কার্পেটের উপর। অপমানে পুরো মুখ থমথম করছে। তখন জাঙ্কুক বলল, কি হলো, নিলি না? লাগবে না, দরজা খুলে দিন। হঠাৎ কি হলো, মুখ চুপসে গেল কেন? কিছুই পছন্দ হয়নি? অনেক রাত হয়েছে, কাল নিব। পেটে পেটে হিংসে কেন তোর? মন পরিষ্কার কর। আমি খারাপ, তাই আমার মন মানসিকতা খারাপ। কথা বাড়াবেন না, দরজা খুলুন। জাঙ্কুক ভ্রুকুচকে তাকিয়ে রইল। সে উঠছে না দেখে তে একের পর এক ঘুরপাক চিন করতে লাগলো। জাঙ্কুক উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতে চেঁচিয়ে বলল, সবসময় সবকিছু ভালো লাগে না, যেতে দিন। বস, ভুল পাশে দরজা লক হয়ে গেছে, একটু পর নিউ পাস ইন করলে দরজা খুলবে। এই কথা শুনে তে বসলো। মেঝের দিকে তাকিয়ে ভাবলো কিছু। সে হঠাৎ মুখ তুলে তাকালো। বিছানায় আছোয়া জাঙ্কুকের আপাত মস্তক দেখলো। কিছু চিন্তা করলো। সোহন প্রায় বলে জাঙ্কুক ভাই সুদর্শনে সেরা। তার পারফেক্ট হাইট, চোখ, নাক, ঠোঁট, কথা বলার ভঙ্গিমা, হাঁটার স্টাইল, পোশাকের ধরনের অবিচলিত ছাপ। আসলে কি তাই? যদিও খেয়াল করা হয়নি। সময় বা কোথায়? কারণে অকারণে ধমকের উপর রাখলে খেয়াল করা সম্ভব। তাছাড়া শত্রুকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এই জীবন বাড়িতে অঘটিত ভাবে এই একটাই শত্রু, জীবন জাঙ্কুক। কথা বলার ইচ্ছা না থাকলেও থমথমে কণ্ঠে বলে বসলো, আপনি কি লিসাকে ভালোবাসেন? সে তোর অনেক বড়, সম্মান দিয়ে কথা বল, নয়তো চালাকার তোর পিঠে ভাঙবো বেয়াদব। ভালোবাসা কি বুঝিস তুই? বুঝি না বলেই তো বুঝতে চাই। বুঝতে হবে না। তাছাড়া কাকে ভালোবাসে না বাসে এর কৈফিয়ত তোকে দেব না। কেন দিবেন না? কেন দিব? তুই কে? আমি কেউ না। না, সত্যি কেউ না। বললাম তো না। এই কথা বলে জাঙ্কুক উঠে দরজায় নিউ পাস ইন করে বলল, বের হ। অভিমানের চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেলে জাঙ্কুক সজোরে দরজা আটকে দিল। বিড়বিড় করে বকতে বকতে শুয়ে পড়ল। বকবক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা।
পরের দিন সকালবেলা ঘড়িতে সকাল 8টা। খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই। বড়রা গল্প করছে, গিন্নিরা খাবার পরিবেশন করছে, কিন্তু বাড়ির কনিষ্ঠ 3 সদস্য তিয়ঞ্জন ছবির মন খারাপ করে চুপ করে বসে আছে। একটু পরে জাঙ্কুক এসে চেয়ার টেনে বসলো। তার উপস্থিতি বুঝেও তে তাকালো না আর না কোনো কথা বললো। তারপর শুকাই এলো, গা ঘেঁষে বসলো জিমিনের পাশে। অতি সন্তর্পণে জিমিনের একটা হাত গুজে নিল তার হাতে। জিমিন জানে হাত চালানো সম্ভব না, তাই অযথা বৃথা চেষ্টা করলো না, বরং মুষ্টামুষ্টি করলে অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে। মিস্টার নামজুন তখন মিস্টার কার সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত। এইদিকে এখনো খেয়াল করেনি, তবে মিস্টার জিনের ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ 3টে মুখ পানে। গলা খাকারি দিলেন, তবুও তাকালো না ওনার বাগানের 3টে ফুটফুটে ফুল। বুঝলেন গুরুতর কিছু, তাই আদর দিয়ে ডাকলেন। প্রিয় বড় আব্বুর ডাক উপেক্ষা করার সাহস নেই কারো, তাই ইয়ঞ্জন টেবিলে থুতনি রেখে অভিমানের স্বরে জবাব দিল, আমরা বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় আব্বু। এ কথা কেন মনে হলো বাবা? আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় আব্বু। কি কাজে কষ্ট পেয়েছো বলো আমাকে, না বললে বুঝবো কি করে? এবার তো মুখ তুললো। সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নিচ দিয়ে ইয়ঞ্জনকে চিমটি কেটে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল। বোনের ইঙ্গিত পেয়ে ইয়ঞ্জন কণ্ঠে এক আকাশ সমান দুঃখ ঢেলে বলল, তুমি নাকি আজকের দিনে বড় আম্মুকে বিয়ে করেছিলে, অথচ আমাদের কাউকে নিয়ে যাওনি কেন বড় আব্বু? ইয়ঞ্জনের কথা শুনে বড়দের হাত থেমে গেছে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ঞ্জনের দিকে। ইয়ঞ্জনের কথা শেষ হতেই পুনরায় সোবিন বলল, আমরা গেলে খুব মজা করতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলে না আমাদের? ইয়ঞ্জন সোবিনের কথা শুনে সুগা মিটি মিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। মিস্টার নামজুনের চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। জবাবে কি বলবেন সেটাই চিন্তা করছেন বোধহয়। মিসেস জিন তরকারি আনার ছুটে রান্নাঘরে চলে গেলেন। বাবা মার অবস্থা দেখে সুগার মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে। এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাস রেডি করে ফেলেছে। এদিকে ইয়ঞ্জন ছবি এখনো জবাবের আশায় মিস্টার নামজুনের দিকে তাকিয়ে আছে। তাদের আরেকটু উস্কে দিতে সুগা কিছু বলার আগেই তে মলিন মুখে বলল, আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না। এতদিন জানতাম বাড়ি কেউ ভালো না বাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে, কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছু বলার নাই। আহ কষ্ট। তোরা ছোট, আমি তোদের সবার বড়, তা আমাকে সাথে নেয়নি। আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই রে। থাক, কষ্ট পাস না। আমার বাপের বিয়েতে রোস্ট খেতে পাসনি তো কি হয়েছে? আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাবো। না, আমি বড় আব্বুর বিয়েরই রোস্ট খাবো। আমিও। এদিকে মিস্টার কাই, মিসেস জেনি, মিসেস জিসু আর আয়ু পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে। দম ফাটা হাসি চেপে রাখাও যে কত কষ্টের হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওনারা। ছেলের কথা শুনে মিস্টার নামজুন কপাল কুঁচকে তাকালেন। বেয়াদবটা কি বলছে এসব? কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে সুঝিয়ে প্রসঙ্গ বাদ দিবে তা না, সে নিজে আরো উস্কে দিচ্ছে। বড় আব্বুর বিয়েতে সুগা ভাইও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হলো, কষ্ট পেল। নাস্তার প্লেটও দূরে ঠেলে দিল। খাবে না তারা, মনের দুঃখে আর সারাদিন না খেয়ে থাকবে। মিস্টার নামজুন কাতর চোখে সহধর্মিণীকে মুখ টিপে হাসতে দেখে হতাশ হলেন। এবার উপায় কিভাবে এদের বলবে উনি বিয়ে করেছেন বলে সুগা জাঙ্কু কাই এই পৃথিবীতে এসেছে? বিয়েটা জরুরি, কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখতো না। উনি মিসেস জিনকে ইশারা করলেন বাঁচিয়ে দিতে। বিনিময়ে যত খরচ করা লাগে করবে, এছাড়া উপায় নেই। বাড়ির ছানাপোনারা আটঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই। তবে ওনাদের কাউকে কিছু বলতে না দিয়ে শেষ বোমটা ফাটালো জাঙ্কু। মিস্টার নামজুনকে আরেক দফা বিস্ময় সাগরে চুবিয়ে ভাই বোনদের উদ্দেশ্যে বলল, কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর। জাঙ্কুকের কথা শুনে সবার আগে হাত তুলেছে মিসেস জেনি। আবেগে হাত তুলে বেচারি লজ্জায় মুখ কাচুমাচু করছে। ওনাকে লজ্জা থেকে বাঁচালো সুগা। সে মিসেস জিসুকে হাত তুলতে ইশারা করলো। মিসেস জিসু হাত তুলে সুগার দিকে তাকালো। সুগা মাথা নাড়ালো, অর্থাৎ সেও যায়নি। তারপর জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তাকালো আয়ুর দিকে। আয়ু তাকালো জিমিনের দিকে। জিমিন ঘাড় ঘুরিয়ে তাকালো তের দিকে। তে তাকালো ইয়ঞ্জনের দিকে। আর ইয়ঞ্জন তাকালো সোবিনের দিকে। সোবিন তাকালো পাশে ফাঁকা চেয়ারে। কেউ নেই দেখে তাকালো বড় আব্বুর দিকে। এবার ওনার মুখ দেখার মতো হয়েছে। কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যাই বেশি, এবং সকলে ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথাও জানিয়েছে। অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসেবে বাবা মার আবার বিয়ে দেওয়া হবে। এবারে সাক্ষী হবে ছেলে মেয়েরা। এই কথা শুনে মিস্টার নামজুন নাকচ করে গুঁড়ো গম্ভীর সুরে বললেন, পাগল হলে তোমরা? ছেলে মানুষই বাদ দাও, অন্য কিছু ভাবো। ইয়ঞ্জন ছবিন, তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। না বলা অবধি ছাড়বি না। অন্যায় করেছে, কেন করেছে জবাব দিতেই হবে। আর এক ফাজিলের কথায় মিস্টার নামজুনের মনে হলো দেওয়ালে মাথা ঠুকতে। এতদিন খাইয়ে পড়ে এক একটা বাস তৈরি করেছেন, এখন কারণে অকারণে সেই বাস নিজেকে হজম করতে হচ্ছে।
মিসেস জি সেই কখন লজ্জা থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন আর বের হননি। ছেলে মেয়েদের সাথে না পেরে মিস্টার নামজনকে রাজি হতেই হলো। উনি কোনো মতে নাস্তা সেরে উঠতেই সুগা বলল, বাবা একটা রিসোর্ট বুক করে ফেলি, সেখানে বিয়ে বাসরের ব্যবস্থা থাকে। আহাম্মক কোথাকার। এই কথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তবে যেতে যেতে ঠিকই শুনলেন অট্টহাসির শব্দ। বাবাকে তড়ি ঘড়ি যেতে দেখে সুগা সকলের দিকে তাকিয়ে বলল, বাবাকে বাদ দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে, হাত তোল, সে গিফট পাবে। এই কথা শুনে তে গদগদ হেসে এক হাত তুলল। মোর রাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু ও বড় মায়ের বিবাহ বার্ষিকী। কোনো বাড়ি জাঁকজমক ভাবে কিছু করা হয় না, কারণ মিস্টার নামজন পছন্দ করে না। এই জন্য সেই ইয়ঞ্জন সবিনের মাথায় এই কথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না। ভালোবাসে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না, ব্যাস বাকিটা ইতিহাস। আজ রাতে সেহরি খেয়ে কাল থেকে রোজা, তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দে সীমা নেই। তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে। ইতিমধ্যে 3 ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সুগা। বাড়িতে এত আনন্দ দেখে তে খুশিতে ডগমগ হয়ে কল করলো মিস্টার বুগামকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতঃপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি আসবে না বাবা? না মা, তোমরা মজা করো। কাউকে বলে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। তোমরা মজা করো মা, আমি দূরে থেকেও তোমাদের সাথে আছি। বিশেষ দিনগুলো তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি, দায়িত্বের প্রতি। এই দায়িত্ব করে আমাদেরকে সময় দাও না তুমি। মিস্টার বুগাম মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন। এই নতুন কিছু না, বিশেষ দিনগুলো বাবাকে কাছে না পেয়ে মেয়েটা এভাবে অভিযোগ করে বসে। জিমিন বুঝদার, এর মতো যখন তখন আবদার জুড়ে বসে না। তবে মাঝে মাঝে তার চোখ জোড়া বলে, ও বাবা এসো। কিন্তু আবেগে পড়ে তাই তার অবহেলা কখনো করেনি, করবেনও না। এতে মৃত্যু সই। বাবা আসবে না জেনে তে মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ি বড় কর্তা মিস্টার নামজুন বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধা ঘন্টা যাবত দেখে যাচ্ছেন অন্য সদস্যদের হুটোপুটি। এটা ওটারে চিৎকার চেঁচামেচি। বাবা মার বিয়েতে তার ছেলে মেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছিল কিনা জানা নেই ওনার। হয়তো জীবন বাড়িতে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এই বাড়িতে এক একটা পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা অ্যালবার্ট আইনস্টাইন। নতুবা এই বয়সে বাবাকে নতুন করে বিয়েতে বসায় নাকি এসব অত্যাচার করে? এখানে উনিই বর, অথচ ওনার মতে দাম নেই, কিছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় দামড়া দুটো ঠিকই পাল্টা যুক্তি তার করাছে, নতুবা অবধ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আর উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছে ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় কথা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে। তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এই কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেনি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখাও শিখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস, এই তো শিক্ষা? কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেনি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া না কেউ নেই। ব্যাপারটা এখানে থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বউরা মিসেস রোজকেও ঘটনাখানা জানিয়েছে। এই মাত্রই মিসেস রোজ দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্টে রিসোর্টে ভাইয়ের বিয়ে খেতে যাবে। ছিছি, এইসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পিছনে তো ঠিকই বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি। ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজের বিয়েতে বসছে। একটু পরে সূর্যোদয়। রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিবে ওনারা, অথচ বাড়ির মেয়ে বউদের সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছেন না। কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু ইয়ঞ্জনের কথায় অপদস্থ হতে হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবেন না, বলে তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তস হয়েছে না। আয়ু জিমিনতে 3 বোন এক রুমে রেডি হচ্ছে। জিমিন আর শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে। কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হেজাব। এদিকে তো এখনো মুখ ভোতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে, কারণ তার এক চোখের আইলাইনার মোটা তো, আর এক চোখেরটা তেরা পাকে এবড়ো থেবড়ো। তখন ছবি না জ্বালালে এমন হতো না। পাজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নড়িয়েছে, ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখ কালি হয়ে গেছে। তেমো কাঁদো কাঁদো করে আয়নায় নিজেকে দেখলো, ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারোর সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের কোন অবস্থা দেখে তে দুঃখ ভরা কণ্ঠে আয়ুকে ডাকলো, বলল, আপু আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার। আর আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। আয়ুর কথা শুনে তে ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমের যে অত্যাচার, মেকআপ করে ভুল করা যাবে না। তাছাড়া জাঙ্কুক ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের উপরে বলে বসবে,
এই তুই অন্য গাড়িতে যা, এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরো গরম লাগছে। মানুষটার মুখে লাগাম নেই, যা তা বলে অপমান করে বসতে পারে, সেই সুযোগেই থাকে বোধহয়। সাথে সাথে হেজাবও তো পড়তে হবে, নয়তো এক আছাড়ে নাড়ি ভরে বের করে দিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম না হেজাব ছাড়া বের হতে, আর বের হবি আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হেজাবের সাথে ভারী মেকআপ তারও পছন্দ নয়। এসব ভাবতে ভাবতে আয়নায় তাকিয়ে তার মুখের পানি মুছলো, চোখের পাতার উপরই ভাগ আর একটু ঘষাঘষি করলো। অনিয়ন কালার শাড়ি পরেছে সে, ফর্সা গায়ে রংটা যেন ফুটে উঠেছে। শাড়ি থেকে একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়, কলেজে পড়া মেয়ে তো বড় অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে এই কথা ভেবে মুখ টিপে হাসলোতে হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধির উদয় হলো। আচ্ছা, জাঙ্কুক ভাই এখন কি করছে? ঘন্টা খানিক আগে ইয়ঞ্জু ছবিকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচি দুটো জেদ ধরেছিল তারা জাঙ্কুক ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি জাঙ্কুক ভাইকে হিরো হিরো লাগে, আর তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে জাঙ্কুক যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল, নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তা সেই মানুষটা নিজে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আস্তে আস্তে আইজিমিন আপু রেডি হয়ে যাবে, দুজন সাজালে সেও চট জলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেভাবে সেই কাজ। সে আয়কে আসছে বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। জাঙ্কুকের রুমের দরজা হালকা করে ভিড়িয়ে রাখা, অর্থাৎ রুমে আছে সে। আচ্ছা, রুম করে ঢুকে গিয়ে জাঙ্কুক ভাইকে একটু চুমকে দেওয়া যাক, চুমকে গিয়ে খুশিও হতে পারে, খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে দুহাত চুলকাচ্ছে, টাকা আসে স্বভাবমানে শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের উপর কুসুম এসে পড়লো। কুসুম ক্যাচ করে মুখ ভোতা করে দেখে জাঙ্কুকে ছুঁড়ে মেরেছে। এও বুঝলো নক না করে ঢোকার শাস্তি। তাই কুসুম ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনে এসেছি, বলে বিদায় হ। ফুল এনে দিন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে। আমি ছাড়া সদ্বুদ্ধির মানুষের বাড়িতে আর কজন আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুলটুল বুঝতে হবে না, হেজাব পর। না, আমি হেজাব পরবো না। তাহলে আর যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে, আমি যাব, আর হেজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ে না কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হেজাব ছাড়া বের না হয়, আমার চোখে পড়লে খবর আছে এক একটার। এত সুন্দর শাড়ির সাথে হেজাব ভালো দেখাবে না জাঙ্কুক ভাই? না দেখাক প্লিজ। অজুহাত চলবে না, যা বলছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হেজাব পরবো তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখন আমাকে হেজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে? বাড়ির মেয়েরা শাড়ি পরলে ক্যাচ ক্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে জাঙ্কুক এতক্ষণে খেয়াল করলো তুই শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানে না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালে কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে, নজর লাগলে বাড়িতে ঘটকের আনা করা শুরু হয়, তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাথার অসহ্যকর। এই কথা ভেবে তার বিরক্তের মাথা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম, এই গরমেতে শাড়ি পরে যাবে? সামলাতে পারবে নাকি কি হাসপাস করে বলবে, কি আমাকে বাড়ি নিয়ে চলো, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কি না? জাঙ্কুক হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো, তারপর বলল, আমার পাঞ্জাবি। জাঙ্কুকের কথা শেষ হতে দিল না তে, তার আগে হড়বড় করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না জাঙ্কুক ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না। তুই ধর, এটা তোর জন্য, পরিস কেমন? মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু এনে দেয়, অথচ আপনি জীবনে তো 1 টাকা খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? জাঙ্কুক শুধু শুনে গেল, সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ার 2 মাস হয়নি, 3 জনের নাম খোদাই করে একই রকম স্বর্ণের ব্রেসলেট, নুপুর, দুল, ড্রেস, হেজাব আরো কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে, অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার, আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কিনা কিছুই দেয়নি। ঘষিটি বেগমে এত তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা বাড়ালো না, হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো। আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির উপর রেখে ওয়াশরুমে চলে গেল। তে বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসে? টাকার বেলায় সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধ ভেজা চুল হাত খোপা করে নিল। তারপর জাঙ্কুকের বের করা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কুচকালো। এটা তার ভালো লাগলো না। জাঙ্কুক ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে,
তাই সে কাবাড খুলে হ্যাঙ্গারে ঝোলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর, এর আগে পরেনি বোধ হয়, একেবারে নতুন, বুকের কাছে ডিজাইনটাও বেশ। সে পাঞ্জাবিটা নিজের গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সে কবে এটা চুরি করে নিয়ে যেত, কিন্তু তা তো নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? এই কথা ভাবার পর মুহূর্তেই পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকে হাসলো। ছোট ছোট চুল কানের পিছে গুজে বিড়বিড় করে উচ্চারণ করলো, শাড়িতেই নারী। অতঃপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করলো। ড্রেসিং টেবিলের একটা তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকম। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকে গ্লাস খুলতে গিয়ে দেখলো সেটাও লক। টানাটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করার দূর ঠিক করে হেসে ফেললো। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? কতক্ষণ একা একা হাসলো সে। তারপর হঠাৎ মনে পড়লো সাজগোজ করা হয়নি তার। আর বোধহয় ডাকছে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারোটা কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, জাঙ্কুক ভাই, আয়রন করে দিয়েছি। এ কথা বলে পুনরায় দরজা আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকা লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। এ কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। তে শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমে ছুটলো আয়ু রুমে। আয়ু জিমি রেডি হয়ে বসে আছে। মিসেস জিসুর কথা শোনা যাচ্ছে। তারা বাকিতে তাড়া দিচ্ছে। মিসেস জিনি সুগাকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সে কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথাও যাওয়ার কথা বললে এই ছেলে কাজ বাঁধে। এতক্ষণ টই টই করে ঘুরে তে এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়া তাড়া দিল। আয়ু জিমিন একসাথে দেখে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর তে নিজে হেজে বেঁধে নিল। আয়ু আর জিমিন একদম হালকা সাজে তৈরি। আয়ু একতে জোড়াজুড়িতে জিমিন শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জানরে আর কত ধৈর্য পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। জিমিন বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সুগা কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলো। একটু পর যা তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয় এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে। মা সবাই করে গবাদি পশুর মতো। তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না। অথচ সেই পুরুষ তার কাছে এলে যেন সবটুকু ধৈর্য হারায়। কথা লাগাম ছোটায়। রোমান্টিকতা তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকিয়ে দেখতে থাকে। অর্থাৎ সে বাহিরে পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তার কাছে সুগা অন্যরকম।